সিদ্ধার্থ শঙ্কর রায় বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবার আগে শেষ যে কংগ্রেসি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তার অবিসংবাদী মুখ্যমন্ত্রী। নানান কারণে তিনি বিখ্যাত আছেন, কুখ্যাত হয়েছেন নানান জনের কাছে নানান রকম, আমাদের সেসব আলোচ্য বিষয় নয়। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সিদ্ধার্থ শঙ্কর রায়কে প্রায় জেল যাত্রার থেকে বাঁচিয়ে দিলেন সুভাষচন্দ্র বসু। আপনারা বলবেন গাল গল্প, সে গাল গল্পটা কীরকম? গাল গল্প হলেও তো একটা গল্প আছে, সে গাল গল্পটাই আজকে একটুখানি শুনবো এবং কাউকে গালি না দিয়েই গাল গল্প শুনবো। নমস্কার, চিন্তা ভাবনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব ইন্টারেস্টিং, ঐতিহাসিকভাবে সমৃদ্ধ অথচ খুব মিষ্টি একটা গল্প আপনাদেরকে উপহার দেব। কী হয়েছে, তখন 1921 সাল দেশ জুড়ে, বিশেষ করে বাংলায় তখন কংগ্রেসের নেতৃত্বে একটা বিদেশি বস্ত্র বর্জন আন্দোলন শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন কেউ নয়, সেটা হচ্ছেন আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং দেশবন্ধু চিত্তরঞ্জনকে তখন বঙ্গীয় প্রদেশ কংগ্রেস তারা অবিসংবাদী নেতা হিসেবে মেনে নিয়েছেন এবং প্রায় বলতে গেলে দিল্লির কংগ্রেস কি বলছে বা সর্বভারতীয় কংগ্রেসি নেতৃত্ব কি বলছে না বলছে সেটার তোয়াক্কা না করেই তাকে বলা হয়েছে যে আপনি যেটা পারেন সেটা করুন। তো এর মধ্যে আর একটা যেটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু বলে একজন তরুণ, তার দাদা শরৎচন্দ্র বসু, তিনি একজন ততদিনে বেশ নাম করেছেন অ্যাডভোকেট হিসেবে রাজনীতির ময়দানেও, কংগ্রেসের রাজনীতির ময়দানেও। তো সেই সুভাষচন্দ্র বসু একদম বিলেত থেকে চিঠি লিখে তিনি দেশবন্ধুর সঙ্গে যোগ দিয়েছেন। তরুণ সুভাষ, তাকে পেয়ে তো দেশবন্ধু একেবারে হাতে চাঁদ পেয়েছেন। তো তরুণ সুভাষের নেতৃত্বে তখন দেশবন্ধু কংগ্রেস ভলেন্টিয়ার সংগঠন তারা এত অ্যাক্টিভ হয়ে উঠল যে একটা সময় ইংরেজ সরকার বাধ্য হয়ে এই ভলেন্টিয়ার অর্গানাইজেশনকে নিষিদ্ধ ঘোষণা করে দিল। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তখন একটু নড়ে চড়ে বসলো। দেশবন্ধু জানালেন যে বলো আমরা এদের নিয়ে কি করব, এই ভলেন্টিয়ার সংঘ নিয়ে কি করব। প্রদেশ কংগ্রেস বলে দিল আর অপেক্ষা করতে হবে না, আপনি আপনার মতন বলুন, আপনি আমাদের নির্দেশ দিন। তো তখন ওই ভলেন্টিয়ার যে কংগ্রেস ভলেন্টিয়ার যে সংগঠন, তাদের মাধ্যমে পুরো বাংলা জুড়ে শুরু হলো বিদেশি বস্ত্র বর্জন এই আন্দোলন। এবং এই আন্দোলনে একটা মুখ্য কারণ ছিল, সেটা হচ্ছে ওই সময় প্রায় বোধহয় আগস্ট মাস নাগাদ ইংল্যান্ডের যুবরাজ তিনি তখন কলকাতা সফরে আসছেন, মানে ভারতবর্ষ সফরে আসছেন, কলকাতায় শোভাযাত্রা বের করবেন। তো দেশবন্ধু দর্থহীন ভাষায় বলে দিলেন, আমাদের মানুষকে অভুক্ত রেখে, আমাদের অভাবে রেখে, আমাদের পরাধীন রেখে, আমাদের গ্লানিতে রেখে ইংল্যান্ডের যুবরাজ এইভাবে আসতে পারেন না। আমরা তো তার শোভাযাত্রা বয়কট করছি, সেই সঙ্গে আমরা বিরাট রকম করে আমরা বস্ত্র বর্জন, বিদেশি বস্ত্র বর্জন শুরু করব। এবং তাদের দেশবন্ধুর যে রসা রোডের বাড়িতে বিরাট একটা জায়গা জুড়ে একটা উঠোনে এই কাপড় সব আহুতি দেওয়া শুরু হলো। সুভাষচন্দ্র বসু নেতৃত্বে থাকলেন, দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে সেই আন্দোলনে যোগ দিলেন। সে একটা বিরাট মহাযজ্ঞ। স্বাভাবিকভাবেই ইংরেজ সরকার তো চুপ করে বসে থাকতে পারে না। প্রথম গ্রেপ্তার হলেন সুভাষচন্দ্র বসু। যেই সুভাষচন্দ্র বসু গ্রেপ্তার হয়েছেন তখনই একদম দেশবন্ধু বলেন, ওয়াই নট মি। হ্যাঁ, একদম মানে আমার সুভাষকে তোমরা গ্রেপ্তার করে নিয়ে গেছো, আমাকে, এ তো অন্যায় বলে আরও তীব্র আন্দোলন শুরু হলো, ইত্যাদি ইত্যাদি। একদিন দেশবন্ধু চা খাচ্ছেন, ইংরেজ সরকার এলো, দেশবন্ধুকে নিয়ে গেল। তো 6 মাস একটা জেলে থাকা, তারপরে করতে 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 শেষে প্রেসিডেন্সি জেলে ওনাকে ট্রান্সফার করা হলো। এবং সেখানে তখন সুভাষচন্দ্র বসু ইত্যাদিদের সঙ্গে তিনি একই জেলে এসে উপস্থিত হলেন এবং যেন প্রাণে একটা বাতাস পেলেন যে সবাই মিলে একসাথে বসে গল্পগুজব করা যাবে। তো এর মধ্যে হয়েছে কি, দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী, তো বাসন্তী দেবী সরকারের কাছে বিশেষ আবেদন করলেন যে দেশবন্ধুর শরীর খুব খারাপ, তার সাথে আমরা দেখা করতে চাই,
তো সরকার অনুমতি দিলেন, বাসন্তী দেবী গিয়ে দেখা করলেন এবং একদিন দেখা করতে গেছেন, গিয়ে দেখেন সে ভাত যেটা দিয়েছে খাবার সে মানে কদন্য, মানে সুভাষচন্দ্র বসু তখন হাসিমুখে বলছেন যে দেখো এই খাবার আমরা খাই, হ্যাঁ, তো এই তো অমৃত বলে আমরা খাচ্ছি। তো তার বাসন্তী দেবীর চোখে জল এসে গেল। তখন উনি সরকারের কাছে বিশেষ আবেদন করলেন যে দেশবন্ধুর যেহেতু শরীর খারাপ, আমাকে খাবার পাঠানোর অনুমতি দিতে হবে। তো সরকার তাতে খুব একটা ইয়ে করলেন না, বললেন যে হ্যাঁ ঠিক আছে আপনি পাঠাতে পারেন। তো বাসন্তী দেবী কী করতেন, পুরো মানে সেই ওই জায়গাটা যতজন সুভাষচন্দ্র তার অনুগামী যতজন দেশবন্ধুর অনুগামীরা যারা জেলে ছিলেন সবাইকার জন্য মানে খাবার নিয়ে তিনি জেলে দেখা করতে যেতেন প্রত্যেক দিন এবং তাদের খাবার দিতেন। তো এরই মধ্যে একদিন হয়েছে কি, তখন দেশবন্ধুর কন্যা অপর্ণা দেবীর তখন বিয়ে হয়েছে নতুন নতুন এবং তার একটি শিশু সন্তান হয়েছে। সেই শিশু সন্তানটির নাম হলো সিদ্ধার্থ শঙ্কর রায়, একেবারেই বাচ্চা একটি ছেলে, যিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হবেন, পাঞ্জাবে গভর্নর হবেন ইত্যাদি ইত্যাদি, যিনি এমনকি জ্যোতি বসুরও পরম সুহৃদ হবেন। মানে এটাও একটা বিরল ঘটনা, যেখানে পরপর দুই মুখ্যমন্ত্রী তারা রাজনৈতিকভাবে দুই মেরুতে থাকলেও তারা কিন্তু পরস্পরের অসম্ভব ভালো বন্ধু ছিলেন। তো সিদ্ধার্থ শঙ্কর রায়কে নিয়ে এর কোলে ওর কোলে সব ঘুরে বেড়াচ্ছেন। তো তখন হয়েছে কি, এবার জেলারের থেকে খুব বার্তা পাঠানো হলো যে অসময় হয়ে গেছে, এবার আপনাদের যেতে হবে। তো সুভাষচন্দ্রের কোলে সিদ্ধার্থ শঙ্কর রায় টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। জেলের বাইরে দরজার বাইরে গাড়িটা রাখা আছে, সুভাষচন্দ্র কথা বলছেন, অপর্ণা দেবীর সাথে কথা হচ্ছে নানান বিষয়ে। তো করতে করতে অপর্ণা দেবী গাড়িতে উঠে গেছেন। এইবার সুভাষচন্দ্র বলেছেন, আরে সিদ্ধার্থকে নিয়ে যাবে না, ও তো জেলেই থেকে যাবে। তখন সবাইকার খেয়াল পড়েছে যে ছোট্ট সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি আছেন সুভাষচন্দ্র বসুর কোলে, এবং বাকিরা গল্প করতে করতে ভুলেই গেছেন যে সুভাষচন্দ্র বসু তাঁদের সঙ্গে বাড়ি ফিরবেন না, সুভাষচন্দ্র বসুকে তখন ওই জেলেই থাকতে হবে। তখন সবাইকার টনক নড়াতে বলে, আরে বাবা কী ভুল করেছিলাম। ছোট্ট সিদ্ধার্থ শঙ্কর রায়কে তার মা অপর্ণা দেবী কোলে করে নিয়ে গাড়িতে উঠলেন এবং সে যাত্রা সিদ্ধার্থ শঙ্কর রায়ের জেল যাত্রা থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় মুক্তি পেলেন। তো ছোট্ট একটা গল্প, এর মধ্যে ইতিহাস আছে, খানিকটা বাল্য স্নেহ আছে, এবং হয়তো যারা জানেন না যে সিদ্ধার্থ শঙ্কর রায় আসলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিজের মেয়ের সন্তান, অর্থাৎ দৌহিত্র। তো সেটাও একটা নতুন ইনফরমেশন হয়তো হবে আপনাদের কাছে। এবং সুভাষচন্দ্র বসু সাথে তাঁর পরিবারের সাথে তাঁদের পরিবারের অবশ্যই একটা পারিবারিক সম্পর্ক তো ছিলই। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই, নমস্কার।